প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভেল 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, ভীষণ ভয়ের একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা গত কয়েকদিনের চিত্র যদি দেখি তাহলে দেখব যে সীমান্ত জেলাগুলোতে এই যে করোনার ডেল্টা ভেরিয়েন্ট সেটার বেশ বাড়বাড়ন্ত। ঢাকাকে সুরক্ষিত রাখতে এরই মধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু আসলে আমরা কেউই কোনো কথা শুনছি না, কেউই নিয়ম মানছি না। আজই স্বাস্থ্য অধিদপ্তর তারা নিজেরাও আসলে ভীষণ ভয়ের কথাই জানিয়েছে যে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে সামনের দিনে, সামনের এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাবে। আসলে কোথায় দাঁড়িয়েছি আমরা আজ এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ভয়াবহ সংক্রমণ উত্তরণের উপায়। আমাদের অতিথি হিসেবে আজকে স্টুডিওতে আছেন চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী। আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ ICDDRB'র ডাক্তার আনোয়ারুল ইকবাল। ডাক্তার ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটি শুরু করতে চাই স্টুডিও থেকে ডাক্তার লিয়াকত আলীকে দিয়ে। ডাক্তার লিয়াকত আলী, আসলে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আপনি যেমন বলেছেন এবং সবাই স্বীকার করছেন, এমনকি আজকে স্বাস্থ্য অধিদপ্তরও স্বীকার করেছেন যে আমরা একটা খুব সংকটজনক পরিস্থিতির মুখোমুখি রয়েছি। কারণ যেটি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম শীতকালে এবং মার্চ মাসের শুরুর দিক পর্যন্ত, সেখান থেকে যে ঢেউটি এসেছিল তারপরেও কিন্তু এপ্রিলের শুরুর দিকে যে ব্যবস্থাপনায় আমরা কিছুটা নিয়ন্ত্রণের দিকে এসে গেছিল 5% কাছাকাছি। কিন্তু এখন সীমান্তে যে ঘটনাটি ঘটলো সেই সীমান্ত থেকে ক্রমশ কেন্দ্রের দিকে আসছে এবং ঢাকায় হানা দিয়েই ফেলেছে বলতে গেলে। তো এই পরিস্থিতিতে এটি সংকটজনক পরিস্থিতি। কারণ আসলে যখন এই মানে আমাদের যে স্বাস্থ্যর ব্যবস্থা, স্বাস্থ্য সেবা দেওয়ার সক্ষমতা, বিশেষ করে হাসপাতাল ভিত্তিক যেখানে অক্সিজেন কিংবা ICU ইত্যাদি দেওয়ার সক্ষমতা অতিক্রম করে ইতিমধ্যেই যাচ্ছে এবং কোনো জায়গাতে অতিক্রম করেও গেছে কোনো প্রান্তিক। ঢাকায় তো ICUতে তাহলে হাসপাতালে জায়গা নেই নিশ্চয়ই। তাহলে এর পরে তো মানে দুর্ঘটনা যে ঘটবে সে ব্যাপারে তো আমরা নিশ্চিত। এখন আসলে আমাদেরকে এই ব্যবস্থাগুলোকে খুব সিরিয়াসলি না নেওয়া ছাড়া তো কোনো পথ নেই। আমরা তো খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং আরও বেশি হতে যাচ্ছি সামনে। এই যে আমরা যে পদক্ষেপটি নিলাম যে ঢাকাকে সুরক্ষিত করতে, ঢাকার আশপাশে 7 জেলায় লকডাউন, ঢাকায় ঢুকতে পারবে না, কিন্তু সেটা তো আসলে মানা হচ্ছে না। এবং এই পদক্ষেপ লকডাউন বা কঠোর বিধিনিষেধের কতগুলো কিন্তু সারা বছরে অনেকগুলো রিভিউ, মানে পাবলিকেশন এবং মৌলিক গবেষণা থেকে যে রিভিউগুলো এসছে তার সঙ্গে পরিষ্কারভাবে বলা আছে, লকডাউন বলি বা কঠোর বিধিনিষেধ যে শব্দই বলি না কেন, তার সাথে কয়েকটি বিষয় রয়েছে যেটি সময় মতো নিতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ যে কোন সময় না হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এর সাথে সমন্বিত অন্যান্য ব্যবস্থাপনাগুলো সঠিক রয়েছে কিনা, যেমন জনসম্পৃক্ততা খুব বড় বিষয়, জনগণ সম্পৃক্ত কিনা। দ্বিতীয়ত হচ্ছে যারা এর দ্বারা ভুক্তভোগী, প্রত্যক্ষভাবে যারা এর দ্বারা ভুক্তভোগী হবে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থাগুলো রয়েছে কিনা। তো এখন আমরা যদি দেখি যে যেই সময়ে মানে আমরা যদি অতীতের কথা ভুলেও যাই যে ঈদের সময় যে ব্লান্ডারগুলো আমরা করা হলো, মানে সেটা শুধু জনগণের উপর চাপালে তো হবে না। এটি তো আসলে প্রশাসনিক ব্যর্থতা, নিশ্চিতভাবে অনেকগুলো সমন্বয়ের ব্যর্থতা ছিলই। আমরা যখন চাঁপাইনবাবগঞ্জে যে ঘটলো সেখান থেকেও যদি শুরু করি, তো চাঁপাইনবাবগঞ্জে কিন্তু খুব দ্রুত দেখা গেল যে প্রশাসন শুধু নয়, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সমাজসেবী এবং স্বাস্থ্যকর্মী তো বটেই, সবাই মিলে আমি কিন্তু নিউজে আমরা দেখলাম যে গোল টেবিল মিটিং করলো, তারা সভা করলো, তারা কিন্তু উদ্যোগ নিল এবং কিছু টার্গেটও স্থির করলো। এবং দেখুন চাঁপাইনবাবগঞ্জে 20 থেকে 22 দিনের মধ্যে কিন্তু সফলতা আমরা দেখেছি, 59% থেকে 12% নেমে এসেছে। অর্থাৎ পদক্ষেপ নিলে যে ফল হয় এটি কিন্তু আমাদের হাতে হাতে প্রমাণ রয়েছে, ইদানিংকালের প্রমাণ রয়েছে। কিন্তু দেখুন সেই সময়েই কিন্তু 7টি আরও জেলাকে এই ওয়ার্নিংটা দেওয়া হচ্ছিল। সবাই মিলেই কিন্তু মানে জনস্বাস্থ্যবিদরা সব এই ব্যাপারে একমত ছিল যে এগুলোতেও কিন্তু ব্যবস্থা করে নেওয়া উচিত। কিন্তু কি হলো দেখুন, সময় মতো নেওয়া হলো না। 7 দিন 10 দিন পরে তাও মাননীয় প্রধানমন্ত্রী রেফারেন্স দিয়ে বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বললেন তারপরে, অথচ তাদেরকে কিন্তু অধিকার দেওয়া আছে, আইনত অধিকার দেওয়া আছে, বলা আছে রাষ্ট্র থেকে যে তারা স্থানীয়ভাবে পদক্ষেপ নিতে পারে, কিন্তু তারা কিন্তু নাই, যার ফলে সেই সময়ের মানুষ যারা চলে এসেছে তারা তো বহন করে নিয়ে এসেছে ইতিমধ্যে। এবং কেন্দ্রীয় শহরগুলোতে ধীরে ধীরে বিস্তার করতে করতে
আমরা কিন্তু এই পরিস্থিতির মুখোমুখিটা হলাম। এখানে আমরা জনগণকে অবশ্যই বলতে পারি, কিন্তু আমাদের এই সারা মানে 1 বছর প্রায় 1 বছরের খতিয়ান যদি দেখি, তাহলে আমরা সঠিক কমিউনিকেশন নিয়ে কি গেছি, সঠিক বার্তা নিয়ে জনগণের কাছে গেছি? আমরা কি কোনো স্থানীয় কমিটিকে গুরুত্বের সঙ্গে স্থানীয় কমিটি তৈরি করেছি? এই যে আমরা যেটাকে বলছি যে মাল্টি সেক্টরাল কমিটি এবং স্থানীয় ভিত্তিতে, তাদের কি আমরা এখন পর্যন্ত করতে পেরেছি? ট্রলারবাগের উদাহরণ কি অন্য জায়গায় তৈরি হয়েছে? হয়নি। আসল কথা হলো যে আমরা জনগণ তো অবশ্যই, জনগণের দায়িত্ব, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব রয়েছে, কিন্তু রাষ্ট্র সেটাকে স্টিয়ারিং করবে, তাই না? অর্থাৎ সরকারের এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর। এবং সেই ক্ষেত্রে আমরা জানি কোভিডের ক্ষেত্রে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে কিছুই হবে না। স্বাস্থ্যের সঙ্গে যোগাযোগ, স্বাস্থ্যের সঙ্গে আইন শৃঙ্খলা, স্বাস্থ্যের সঙ্গে সামাজিক নিরাপত্তার সঙ্গে জড়িত সমস্ত বিভাগ, সবার একটি সমন্বিত প্রচেষ্টা লাগবে। তো এই জায়গাগুলোতে সমন্বয়ের অভাবটাকে প্রচণ্ডভাবে আমরা এখন সেই মানে অবহেলার মুখোমুখি হচ্ছি, এবং সেইখানে আমরা হয়তো ব্যক্তিকে মানে দোষ দিলে তো আর ব্যক্তি প্রতিবাদটা তো করবে না, কিন্তু আসলে আমাদের সামগ্রিক ব্যর্থতা রয়েছে এখানে। জি, নুরুল ইসলাম হাসিব, আপনি আপনার পর্যবেক্ষণ কি বলেন? না, সেটা তো একটা বটেই। ফর এক্সাম্পল, এখন তো 1 বছরের বেশি সময় হয়ে গেছে, এবং এর যদি দেখেন যে ওই ছাড়া ছাড়া এক ধরনের কাজ, মানে পিসমিল বেসিসে আপনার এই একটু বাড়লো, একটু করলো, একটু বাড়লো, একটু ছাড়লো, এই ধরনের। কিন্তু আমি যদি বলি ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে আমি হয়তো লম্বা সময় এরকম স্ট্রিক্ট লকডাউন করা সম্ভব না, তো আমাদের একটা ম্যাসিভ মাস্ক প্রোগ্রাম নেওয়া উচিত ছিল। যে প্রোগ্রামটা একটা স্থায়ী প্রোগ্রাম হবে। স্বাস্থ্য অধিদপ্তরে জানেন আপনারা যে বিভিন্ন এটাকে বলে লাইন ডিরেক্টর থাকে, বা বিভিন্ন ওপি অপারেশন প্ল্যান থাকে। সো সরকারের বিভিন্ন প্রোগ্রাম আছে। হাত ধোয়া কিন্তু একসময় প্রোগ্রাম ছিল, এখনও হয়তো আছে কিনা জানি, পুষ্টির মধ্যে হয়তো আছে। সো এই মাস্ক পরাটা আমি মনে করি আরও 1 বছর আগে যদি আমি একটা প্রোগ্রাম আকারে নিতাম, তাহলে সারা বাংলাদেশে মাস্ক পরানোটা একটা অন্যরকম ব্যাপার হতো, কারণ এর সাথে অনেক কিছু জড়িত আছে। ধরুন আমরা অনেক সময় বলি যে মানুষ মানছে না, মানুষ শুনছে না। কেন শুনছে না? সেটা কিন্তু ছোট একটা গবেষণা করলে, ওই যে কোয়ালিটেটিভ স্টাডি বলে আর কি, আপনি ছোট একটা গবেষণা করলে কিন্তু জানতে পারেন যে আসলে মানুষের এটা নিয়ে ধারণাটা কি, কেন সে শুনছে না, এই গোষ্ঠীর মানুষ কি করছে, চাকরিজীবীরা কি ধরনের রিয়াকশন করছে, এমনি রাস্তায় যারা থাকে তারা কি রিয়াকশন করছে, গ্রামের মানুষ কি বলছে, এই বিষয়গুলি যখন আপনি জানবেন, মানে এটা কি আপনি তো একটা রোগকে সামলাচ্ছেন, মানে একটা সায়েন্টিফিক জিনিস, এটা বৈজ্ঞানিক জিনিস। তার মানে আপনাকে কিছু এভিডেন্স নিয়ে কাজ করতে হবে। আপনি এভিডেন্সটা যদি জেনারেট করতে পারেন, সেই অনুযায়ী আপনি এটাকে অ্যাড্রেস করার একটা সুযোগ থাকে। তো এই জিনিসগুলো একটু মিসিং লিঙ্ক ছিল সবসময়, মানে এটা সবসময় খেয়াল করেছি। এবং স্বাস্থ্য অধিদপ্তর তো একসময় খুবই তারা পেছনে থেকে, ধরেন আরেকটা যেটা আমার যে সাংবাদিক হিসেবে আমি বলবো যে আপনার এই প্যান্ডেমিকের সময় যেটাকে বলে রিস্ক কমিউনিকেশন, আর রিস্ক কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় একটা উদাহরণ দিই। আপনি নিউ ইয়র্ক দেখবেন সব থেকে বেশি অ্যাফেক্টেড ছিল, কিন্তু তার মেয়র কিন্তু খুবই জনপ্রিয় ছিল। কারণটা হচ্ছে সে প্রতিদিন একই সময়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলতো, এবং সে কি বলতো যে কি হচ্ছে, সে কি করছে, এবং সে কি করতে পারছে না, কি হতে পারে, এবং কেন পারছে না, কি দরকার। মানে এই যে ক্লারিটি, মানে এটা কেন দরকার? কারণ হচ্ছে মানুষের মধ্যে আপনাকে ট্রাস্ট, মানুষের কনফিডেন্সে আসতে হবে। এখন কেন আপনার ট্রাস্ট লাগবে? বিকজ হচ্ছে আপনি দেখবেন গত 1 বছরে এই যখন নতুন একটা ভাইরাস আসছে, তখন অনেক নতুন নতুন ইনফরমেশন আসছে, তাই না? WHO আপনার প্রথম দিকে যেমন WHO মাস্ক পরার কথা ওরকম বলেনি, পরে তারা গবেষণা করে দেখছে মাস্কটা দরকার, মাস্ক কাজ করছে। তো এই যে পরিবর্তনটা, তো এইটা যখন পাবলিককে আপনি দিবেন, পাবলিককে তো যদি আপনার আস্থা না থাকে পাবলিক আপনার প্রতি, তখন আপনার কথা শুনবে না। সো এই জন্য এই পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউতে আপনার এই ধরনের প্যান্ডেমিকের ক্ষেত্রে এই রিস্ক কমিউনিকেশন এবং ট্রাস্ট ডেফিসিট হইলে আপনি শেষ। এবং সেরকম কিছু ঘটনা কিন্তু আমাদের শুরুর দিকে হয়েছে। মানুষের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে এই সরকার যে মৃত্যুর সংখ্যা বলছে এটা ঠিক না, যে আক্রান্ত বলছে ঠিক না, এই পারসেপশনগুলো আপনার থাকা যাবে না। এটাকে আপনার অ্যাড্রেস করতে হবে, এই জায়গা থেকে বের করে আনতে হবে। বের করলে হবে কি, তখন হচ্ছে মানুষ আপনার কথা শুনে আপনি যেদিকে নেবেন সেদিকে সে রিয়্যাক্ট করবে। কারণ কেন করবে না? কারণ এ তো সে নিজেও এফেক্টেড হচ্ছে, তাই না? তার মানে আমরা কোনো একটা ডেফিসিয়েন্সি বোঝানো বা কোনো একটা কিছুর মানে এই গ্যাপটার কারণে এই ধরনের এক ধরনের আচরণ হচ্ছে। এবং এই যে যেমন ঢাকার আশপাশ, ঢাকা সুরক্ষিত রাখা, আপনার ঢাকার যে কোনো সময় এপিসেন্টার, বাংলাদেশের গত 1 বছরের প্যান্ডেমিকে যে কোনো সময় ঢাকা এপিসেন্টার ছিল। এবং আপনার বর্ডারে কিছু আসছে, বর্ডার আমাদের যে পোরাস বর্ডার, খোলা বর্ডার যাতায়াত করে, কিন্তু এই ম্যাক্সিমাম আপনি যদি দেখেন এই ঢাকা থেকে তারা ঈদের ট্রাভেল করছে, তারা বিভিন্ন গ্রামগঞ্জে ছড়িয়ে দিয়েছে। যদি আপনি ওইভাবে গবেষণা করে বের করতে পারেন, দেখবেন এরকমই তথ্য পাবেন। এখন ধরুন আপনি এই যে কয়েকটা জেলা যে করলেন, এখন আজকে সকালে একটা খবর পেলাম
যে কালকে রাতে সিলেট থেকে একজন রওনা দিচ্ছে, তার 11টার সময় ফ্লাইট, রাস্তার মাঝখানে সে আটকে আছে। এখন আপনি কি করবেন? সে তো আপনার যাবে, সে একজন বাংলাদেশে কাজ করতে যায় আর কি, মিডল ইস্টে। সো আপনি সে আটকে আছে, দীর্ঘ জ্যাম পড়ে আছে, ফেসবুকে মানুষ লিখছে। তা এখন এই সময় এটা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? সে তো সিলেট থেকে আসছে এবং তার তো ফ্লাইটটা একটা ভ্যালিড একটা বিষয়, তাই না? সে তো আর এমনি ঘুরতে আসে না। সো এই প্রবলেমগুলো, মানুষের এই হ্যারাসমেন্টগুলো হচ্ছে, বা মানুষের এই কনফিউশন বা ইনফরমেশন গ্যাপ বা এই আপনার সমন্বয়, এই বিষয়গুলি আপনার অ্যাড্রেস না করলে তখন মানুষ আর এই আপনার করবে না, তখন সে আসলে পজিটিভলি রেসপন্স করবে না। এন্ড অফ দ্য ডে এই আপনাকে মানুষকে সম্পৃক্ত করতেই হবে, যেটা স্যার বলছিলেন। সেটা আপনি কিভাবে করবেন, তার একটা অন্যতম উপায় হচ্ছে মানুষের মধ্যে আপনার এই কনফিডেন্সটা, ট্রাস্ট গ্যাপ থাকা যাবে না। জি, ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনার কাছে আসতে চাই, আপনার মতামত জানতে চাই, আসলে কোথায় দাঁড়িয়ে আছে, কি করতে হবে? আসলে কোথায় যে দাঁড়িয়ে আছে আমি নিজেই তো জানি না, বলবোটা কি। এই কারণে বলছি, দেখেন আমার সাবজেক্টটাই ছিল মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ, ঠিক আছে? এই প্রস্তুতির জায়গাটাই আমাদের ছিলই না, এখনো নাই, আগেও ছিল না, সামনে আছে কিনা ঠিক জানি না। প্রস্তুতিটা কি? যেমন দেখেন, আমাদের ভয় যেটা ছিল চলে গেছে, একদম চলে গেছে। যেমন গত বছরও কিন্তু আমরা কোরবানির ঈদ এবং ঈদ উল ফিতর উদযাপন করেছি, তারপরে দেখা গেছে তেমন একটা সংক্রান্ত হার বাড়েনি। সেই জিনিসটাই আমরা ধরে নিয়ে এইবারের ঈদের মধ্যে করার চেষ্টা করেছি। কিন্তু মানুষ এটা বুঝলো না যে গত ভ্যারিয়েন্ট আর এখনকার ভ্যারিয়েন্টের মধ্যে বিস্তর ফারাক। সেই কারণেই কিন্তু এখন আমাদের এই পরিস্থিতি। এবং একটা জিনিস দেখবেন, যখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, কিছু মানুষ এসে বলে আমরা কন্ট্রোল করে ফেলেছি। তারা কি বলতে পারবে যে কি কি স্টেপস নিয়েছে যেই কারণে কন্ট্রোল হয়েছে? এখন যখন একটা ভয়ঙ্কর অবস্থা, এখন কিন্তু কেউ ক্রেডিটও নিতে আসছে না, কেউ ডিসক্রেডিটও নিতে আসছে না। খেয়াল করবেন, যখনই কমে যায় তখন কি এক শ্রেণীর লোক এসে আপনার বলে আমরা কন্ট্রোল করে ফেলেছি, কিন্তু তারপরে আর বলতে পারে না যে কি কি স্টেপস এর কারণে কন্ট্রোল করা যায়, সেটাই তো জানে না। আর সবচেয়ে বড় ব্যাপার যে লিয়াকত স্যার যে একটু আগে বললেন, সমন্বয়হীনতাটা এত বেশি প্রকট, সেটা আপনি কিছুতেই সমাধান করতে পারছেন না। একটা কথা বলি, এমার্জেন্সি ইজ এমার্জেন্সি। এমার্জেন্সির সাথে যেমন ধরেন, এটা তো আসলে একটু আগে যে বক্তা বলছিলেন যে রোগ এক জিনিস, যেমন যদি ক্যান্সার হতো, আমার ধরেন ক্যান্সার হয়েছে, আমি তো আপনাকে কোনো ক্ষতি করছি না, বা লিয়াকত স্যারেরও কিছু হবে না। কিন্তু এইটা তো একটা মহামারী বলতে বুঝাচ্ছে এটা তো সংক্রমিত ব্যাধি। এটা তো একদম সিম্পল একটা ইস্যু যে আমার থেকে আপনার হবে, আপনার থেকে আরেকজনের হবে, আপনার থেকে আপনার ফ্যামিলির হবে। সেখানে আপনি মাস্ক পরবেন না আর আমি ছাড় দিয়ে রাখবো, এই জায়গাটাই তো ভুল। আমি কিন্তু শুধু সরকারকে দোষ দিতে রাজি না, আমি জনগণকেও দোষ দিতে এক পায়ে দাঁড়ানো। এই কারণে আপনি কিছু তথ্য আমি দিচ্ছি। যখন ইন্টারমিডিয়েট পরীক্ষাটা আপনার বাইপাস করে দিল গত বছর, এই আমাদের শিক্ষিত বাবা মারাই, এই আমরাই আপনার বাচ্চাদের নিয়ে কুয়াকাটা থেকে শুরু করে আপনার কক্সবাজার থেকে শুরু করে যত আনন্দ বিনোদন যত আছে, 10-12 লাখ লোক একসাথে কক্সবাজার আমরা কি ভ্রমণ করিনি? এটা কি সরকারের দোষ? আচ্ছা, তাহলে এবং দেখেন, ভ্যাকসিনটা যখন আমাদের দেশে আসলো, 130টা দেশ তখন কিন্তু ভ্যাকসিন পায়নি, ঠিক আছে? ভারতের কাছ থেকে আমরা পরে পাইনি, সেটা অন্য ইস্যু। কিন্তু যেই পরিবেশে আমাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, অনেক দেশই এরকম ভাবে পারেনি। কিন্তু দেখেন আমাদের দুর্ভাগ্য, তখন অনেক স্বনামধন্য আপনার নাম করা মানুষ শুরু করে দিল এই ভ্যাকসিন ভালো না, এই ভ্যাকসিন গোমূত্র, এই ভ্যাকসিন পানি, প্রধানমন্ত্রী কেন আগে দেয় না, এরকম বিভিন্ন এই যে নেগেটিভ মেসেজ গুলো। প্লাস আমাদের মতো বিশেষজ্ঞ এসে টকশোতে এমন সব কথা বলেছে, যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় দেশ, এত শক্তিশালী দেশ, তারা তো বিপর্যস্ত, তারাও মাস্ক পরে না। এই যে আপনি সব খারাপ ইনফরমেশন গুলো নিয়ে আসছেন, কই মার্কিন যুক্তরাষ্ট্র তো এখন 80% ভ্যাকসিন দিয়ে দিয়েছে, আমাদের পক্ষে কি সেটা এখন সম্ভব? আমরা কি দিতে পারছি? তাহলে আমাদের এই যে বিভিন্ন দেশের তথ্য যেটা খারাপ সেটা এনে আমরা দিচ্ছি। একটা জিনিস বলি, আপনার যখন চোখে সমস্যা হবে আপনি অপথলমোলজিস্টের কাছে যাবেন, আপনার যখন সার্জারির প্রয়োজন হবে আপনি নিশ্চয়ই মেডিসিনের ডাক্তারের কাছে যাবেন না, আপনার যখন কিডনির সমস্যা হবে আপনি কিন্তু যাবেন নেফ্রোলজিস্টের কাছে। তাহলে এই যে এপিডেমিক এবং প্যান্ডেমিক, আপনি কয়জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে ইনভলভ করেছেন সেটা বলেন। অনেক মানুষ কিন্তু বিশেষজ্ঞ সেজে টকশোতে এসে অনেক কথা বলে গেছে, কিন্তু একটা কথা বলি, ওনাদের যে ফিল্ড এক্সপেরিয়েন্সটা, আমি কিন্তু ইন্টারনেট ঘেটে, আমি কিন্তু গুগল দেখে অনেক কিছু এসে আমি অনর্গল বলে যেতে পারবো, সমস্যা নেই, যে কোনো সাবজেক্টের মানুষই বলতে পারবে। কিন্তু এই যে ফিল্ড এক্সপেরিয়েন্স, তাদেরকে অগ্রাধিকার দিয়ে গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেশন করতো, কিন্তু জিনিসটা তো বুঝতে হবে। যেমন আমরা ঢেউ ঢেউ বলি,
আমাদের তো থাকতে হবে ঢেউয়ের আগে, আমরা সবসময় ঢেউয়ের পিছনে দৌড়াদৌড়ি করছি। এবং গতবারের সাথে যদি এইবারের তুলনা করি, কিছু কিছু ভুল বলে দিচ্ছি। এই যে আমরা মসজিদের ভিতরে নামাজের ব্যবস্থা করছি, which is a wrong concept। আপনার খোলা জায়গায় নামাজ পড়তে বলা উচিত, সেখানে আমরা বলছি কিন্তু মসজিদের ভিতরে 5টা 6টা জামাত হোক, কিন্তু মসজিদের ভিতরে পড়ুক। এটা একটা রং। আপনি খোলা জায়গায় পড়বেন, এটার জন্য কিন্তু আবার বিশেষজ্ঞ লাগছে না। আপনি যদি খোলা জায়গায় ডিস্টেন্স মেনটেন করে আপনি নামাজটা পড়ান, অনেক ভালো। সামনে যেমন প্রিপেয়ারনেস এর জিনিসটা কি, যেমন এই যে আম লিচুর সিজনটা গেল, ঠিক আছে, 5 লক্ষ লোক কিন্তু এই লিচুর সাথে আপনি ইনভলভ, তাদের তো জীবিকার একটা ব্যাপার আছে, সেটা আমরা বুঝি। কিন্তু সেটা কি আমরা পারতাম না টিসিবি দিয়ে করতে? আমরা কি পারতাম না যে আর্মিদের ইনভলভ করে সেই পুরো বাগানগুলো সরকার কিনে নিত, নর্মাল লোকদের ইনভলভমেন্টটা কমিয়ে ফেলতো? কারণ আমলিচু বাগানে কিন্তু টেস্ট করে দেখা গেছে 50% লোকেরই কিন্তু আপনার করোনা ছিল। এবং এই যে কিছু উদাহরণ আমি দিচ্ছি, যেমন সামনে কোরবানি আছে, আপনি কি করবেন? সবচেয়ে বড় ব্যাপার, আমি কি এখন বলতে পারবো যে ভাই আপনারা কোরবানি করেন না, আমাকে আমাদের তো এখনই মানে সেই পরিকল্পনাটা নেই। এইটা আছে, আমি বলছি এইটাই তো নিতে হবে। সেখানেই তো বললাম প্রস্তুতির ব্যাপারটা, আমাদের প্রস্তুতিই নেই। যেমন ধরেন এই যে কোরবানির ইস্যু, আমাদের পশু পাখি আর পশু আসে কোত্থেকে? সব নর্থ বেঙ্গল থেকে আসে, মেজরিটি কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, পাবনা, এই জায়গায় তো এখন খুব খারাপ অবস্থা। এবং আমরা যদি এবার বর্ডারটা ছাড়ি, এর থেকে বড় ভুল কিন্তু আর হবে না, ঠিক আছে? এবং কি হয়, এই পশু চামড়ায় এবং পশমে কিন্তু করোনা ভাইরাস থাকবে। যারা এই গরুটা হ্যান্ডেল করবে বা ছাগলটা হ্যান্ডেল করবে, তাদের কিন্তু এটা হবে। তাহলে আমরা কি করব? কোরবানি বাদ দিয়ে দিব? সেটা তো পারবো না। পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সেটা করা যাবে না। তাহলে কি করতে হবে? আমি ঢাকার উদাহরণ দিয়েই বলি। ঢাকার অনেক দূরে আপনি হাটের ব্যবস্থা করেন। গত বছর আমার কাছে যে তথ্য আছে, 25% মানুষ কিন্তু অনলাইনে গরু কিনেছে। এই 25%টাকে যদি আমি কোনো কারণে এবার ধাক্কিয়ে 50% নিতে পারি, তাহলে কিন্তু আমার 0.5% অফ বেঁচে যায়। আপনি খেয়াল করেন, এই 25%কে যদি আমি 50% নিতে পারি, এখন কিন্তু আমি যতটুকু জানি অনেক কয়টা ভালো ফার্মও হয়েছে, যারা নিজেরা কোরবানি দিয়ে আপনার বাসায় মাংস পৌঁছে দিবে। কেন বলছি কথাগুলো? এইবার যদি ঢাকা শহর বলেন, চট্টগ্রাম বলেন বা খুলনায় বলেন, পশু যদি আপনার ঘরের মধ্যে ঢোকান, আপনি যদি কষাই ঢোকান, একটা কথা মাথায় রাখবেন, এই গরুর গোবরে কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস থাকে। এবং যখনই আপনার একটা মহামারী তৈরি হয়, এই ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু নতুন কিছু না, আবার ভয়ের কিছু কারণ নেই। কারণ আপনার এই যখনই ইমিউনোসাপ্রেস যারা থাকে, তাদের কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসটা বেশি আক্রান্ত হয়। আপনি যদি একটা মহামারী চলতে থাকে, তখন অন্যান্য জীবাণুগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠে যে কাকে আমি ধরতে পারি, কাকে ধরতে পারি। তো সেই হিসাবে আমরা যদি দেখেন, এই যে আমাদের অনেক স্কুল কলেজগুলো এখন বন্ধ, তাই তো? সেইখানের যে স্কুলের মাঠগুলো আছে, সেগুলো যদি এখন গভর্নমেন্ট বলে যে ঠিক আছে আপনারা কোরবানি দেন, ওইসব জায়গায় দেন, ঘরের মধ্যে নিলেন না, আপনি এগুলো কিছু কিছু স্টেপস নিলে অনেক অংশ কিন্তু কমে যাবে। কিন্তু এই যে তাদের পারসেপশনটাই নাই, আপনি কিভাবে করবেন? ওই যে জিনিসটা আপনি আমাকে বললেন যে এটা তো এখনো চিন্তা করছে না, এখন চিন্তা আরো 1 মাস আগে করা উচিত ছিল, কারণ কোরবানি তো হবেই। এবং একটা সিদ্ধান্তে আসা উচিত যে না, এবার আমরা ভারতীয় গরু আসতে দিব না, তাহলেও কিন্তু আপনার অনেকাংশ করোনার সংক্রমণ কমবে। প্লাস আমরা তো এই শিল্পটাকে ধ্বংস করে দিতে বলছি না। যারা প্রান্তিক আপনার চাষি আছে, তাদের সাথে সরকারের কোনো একটা সেল কথাবার্তা বলে সেই গরুগুলোকে যদি ফার্মে দিয়ে দেওয়া যায়, তাদের কাছ থেকে লট আকারে কিনে নিয়ে যদি আপনার দিয়ে দেওয়া যায়, সেখান থেকে যদি জনগণ অনলাইনে কিনে, হ্যাঁ, কিংবা আপনার তাদের ওইখানেই কোরবানিটার ব্যবস্থা করে। যেমন আমি একটা উদাহরণই দেই, এই যে বেঙ্গল গোট, তারা কিন্তু বেঙ্গল মিট, তারা কিন্তু আপনার এই সৌদি আরবের মতো কোরবানি ওখানে দিয়েই আপনার পোর্শন অফ মিট কিন্তু বাসায় পৌঁছে দিচ্ছে। তো সেই জিনিসটা আমরা কিছুটা স্যাক্রিফাইস তো আমাদের করতে হবে। একটা ভার্বই আছে যে আপনার বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ কিন্তু ত্যাগ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে চাঁপাইনবাবগঞ্জ, আপনারাই বললেন, ওনারা কি কোনো ম্যাজিক বা মিরাকেল করেছে? না, সুষ্ঠুভাবে লকডাউনটা করেছে। এখন লকডাউনটাকে যদি আপনি সর্বাত্মক কঠোর বিশেষ লকডাউন, মানে শব্দের মধ্যে না বেঁধে সমন্বিতভাবেই জিনিসটা করা দরকার। আপনার কাছে একদম ঠিক। জি, আপনার কাছে আসবো। আবার আমি একটু যেতে চাই অধ্যাপক ডাক্তার লিয়াকত আলীর কাছে। উত্তরণের পথ নিশ্চয়ই আমাদেরকে খুঁজতে হবে। এই যে এখন যে অবস্থা, এই জায়গাটা থেকে খুব দ্রুত উত্তরণের জায়গাটা আসলে কোথায়? আসলে উত্তরণের পথ তো ক্লাসিক পথ। আমি আবারও সাম্প্রতিক যদি এক্সাম্পল বলি, যে মার্চের শেষে যখন বাড়তে শুরু করলো, আমাদের ঢাকা শহরেও
তখন কি করলাম, এই যে এপ্রিলের শুরু থেকে যে কঠোর বিধিনিষেধটা দেওয়া হলো, আমরা সবাই জানি যে সেই বিধিনিষেধটা 100% প্রতিপালিত হয়নি। বেশ কয়েক সপ্তাহ যখন চলতে শুরু করলো, কিন্তু এর মাঝে কয়েকটি বিষয় কাজ করলো। একটি হলো যে কমিউনিটি সেন্টারগুলোতে ইনডোরে, যেটা ডক্টর আনোয়ারুল ইকবাল বললেন খুব গুরুত্বপূর্ণ কথা, যে আউটডোর অ্যাক্টিভিটি অনেকগুলো যদিও খোলা ছিল সে সময়, পারা যায়নি, কিন্তু ইনডোর অ্যাক্টিভিটিগুলো কিন্তু কমিউনিটি সেন্টারগুলোতে বড় বড় অনুষ্ঠান হয়নি, রাজনৈতিক সমাবেশ হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ ছিল, এবং আমাদের কিছু কিছু হলেও ধর্মীয় জায়গাতে কিছু কিছু আমাদের বিধিনিষেধ প্রতিপালিত হয়েছে। কিছু কিছু হলো গণপরিবহনে বলা হয়েছে যতটুকু সম্ভব, হয়তো সঠিক অনেক কিছুদিন বন্ধও ছিল, কিছুদিন বন্ধও ছিল। দেখুন, মাত্র কয়েকটা স্টেপ কিন্তু হয়েছে, আর কিছুটা প্রচারণার মাধ্যমে মাস্কের ব্যবহার কিছুটা বৃদ্ধি পেয়েছিল। দেখুন, আমরা 5% কাছাকাছি চলে এসেছিলাম। তাহলে কি করলে সমাধান হয়, কি করলে ফল পাওয়া যায়, এটার জন্য আমাদেরকে আর অন্য দেশের অনেক উদাহরণও দেওয়া যায়, কিন্তু আমার চোখের সামনে উদাহরণ রয়েছে যে এই সব পরিস্থিতিতে একদমই জনগণকে সম্পৃক্ত করে এবং প্রশাসনিক দৃঢ় পদক্ষেপের মাধ্যমে আমাদেরকে এই কাজগুলো আবার করতে হবে। যে আমরা যদি সার্বিকভাবে বিচ্ছিন্ন ঢাকা শহরকে যতটুকু করা হয়েছে, অন্যান্য শহরগুলোকে বিচ্ছিন্ন করার যেসব পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেটিকে কঠোরভাবে প্রতিপালন করতে হবে। আবার ঢাকার মাঝেও এবং যেসব শহরগুলো গুচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সেই সব জায়গাগুলোতে এই সমাবেশ, এই যে অধিকাংশ লোকের ইনডোর সমাবেশ এবং তার সাথে যেসব স্বাস্থ্যবিধি, তার সাথে যেসব মাস্কের জন্য প্রচার এবং প্রচারণা, এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, তাহলে ফলাফল আবার প্রত্যেক দিন যদি খুঁজতে শুরু করি যে আজকে এত হয়েছে রেট অফ পজিটিভিটি, কালকে কমলো না কেন, দুদিন পরে কমলো কেন, সেভাবে না, কিন্তু আমাদেরকে 14 দিন মতো অপেক্ষা করতে হবে যে সংক্রমণের রেট অফ পজিটিভিটিতে কনসিস্টেন্ট যে একদম মানে এক ধরনের প্রভাব দেখার জন্য, আর আরও 14 থেকে আরও 7 দিন হয়তো অপেক্ষা করতে হবে মৃত্যুহারের উপর প্রভাব দেখার জন্য। কারণ এটি মানে প্রমাণিত যে আমাদের একটু সময় লাগে, আমাদের যেটি ঘটে যায় সেটিকে তো আমি এখন থামানো যায় না। সুতরাং আমি যদি বলি 7 দিনের মধ্যে ফলাফল অনেক সময় বোঝা যাবে না। হ্যাঁ, এটা যদি কৌশল হয় যে 7 দিন বলে মানুষকে আবার 7 দিন, কিন্তু আসলে ওই যেটি ডক্টর আনোয়ার বললেন সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আপনি স্বচ্ছভাবে জনগণের সাথে আমরা কেন জানাচ্ছি না, এবং জানানোর জন্য এই যে রিস্ক কমিউনিকেশনের ব্যাপারটি আমাদের জনাব হাসিব সাহেব বললেন যে রিস্ক কমিউনিকেশন একটা মানে একটা বিশেষ বিজ্ঞান ভিত্তিক আর্ট। আবার এখানে থাকতে হবে এভিডেন্স, প্রমাণ, সেটি জানাতে হবে, আবার একই সঙ্গে কিন্তু একটি কৌশল যেটি আর্টিস্টিক ওয়েতে। এবং সেজন্য আমরা কি এখানে দেখুন সাংস্কৃতিক কর্মীরা বেকার হয়ে আছে। হ্যাঁ, অনেক সাংবাদিক হয়তো দায়িত্ব পালন করতে পারছেন, কিন্তু সাংস্কৃতিক কর্মীরা কিন্তু খুব ভালো মানে ভেহিকেল হতে পারতেন রিস্ক কমিউনিকেশনের জন্য। জনগণের মধ্যেও কিন্তু কিছু অংশ জনপ্রতিনিধিরা যারা কাছাকাছি আছেন, টিচার, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় ভিত্তিতে তাদের কথা স্থানীয় জনগণ যেভাবে নেয়, আমরা যতই টেলিভিশনের মধ্যে বলতে থাকি, আমাদের সেই কথাগুলো কিন্তু হয়তো সঠিকভাবে তাদের কাছে সেইভাবে প্রতিভাত হয় না, এবং তারা তো সুখে দুঃখে তাদের সঙ্গে থাকেও। তাহলে করতে হবে, শুধু বললে তো হবে না, যাদের প্রয়োজন তাদের কাছে তারা যাবে, তাদের প্রয়োজনটা মেটানোর চেষ্টা করবে। আমরা তো বলতে পারি, কিন্তু তারা তো জনগণের কাছাকাছি থাকেন। তাহলে দেখুন, এই বিষয়গুলোকে আসলে সেই যেটা আবার কথা উঠে সমন্বয়ের, এবং সেই ধরনের সমন্বিত পদক্ষেপ তো গ্রহণ করলে আমরা এই কৌশলটি যেটি হচ্ছে যে ক্লাসিক্যাল, এটা কিন্তু পরীক্ষিত আমাদের দেশের জন্য, যে আমরা আসলে এই কাজগুলো করতে হবে, না করলে কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো না। এবং এটা ম্যাজিক ফলাফল যে কাল সকালে দিবে তা নয়, কিন্তু আমরা যদি 10 দিন, 12 দিন, 14 দিন যাই, তাহলে দেখতে পাবো যে ফলাফল আসছে। তার সাথে আমাদেরকে ভ্যাকসিনেশন প্রক্রিয়া, কারণ এইগুলোর উদ্দেশ্যই হচ্ছে কার্ভটাকে ফ্ল্যাট করা, যাতে আমার স্বাস্থ্য ব্যবস্থার একই সঙ্গে কিন্তু আবার বলতে হয় যে হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সেই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মোরাল, দেখুন তাদের জন্য প্রণোদনার কথা হলো, কিন্তু এটি এখন পর্যন্ত দেওয়া হয়নি, অধিকাংশই পায়নি। ফলে এই জায়গাতেও কিন্তু গত বছরের, এটিও সত্যি যে ডক্টর আনোয়ারুল ইকবাল সাহেব বললেন যেটা, যে গত বছর মানুষের যে বোঝানোর যতটুকু ভীতি ছিল সেই ভীতিও কমে গেছে। অন্যদিকে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের যে মোরাল ছিল, নৈতিক যে মনোবল ছিল, সেই জায়গাতে কিন্তু কিছু ভাঙন হয়েছে সত্যি বলতে কি। যদিও তাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, আমাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে, দক্ষতা বৃদ্ধি পেয়েছে, কীভাবে ম্যানেজ করতে হবে, সেই কিন্তু তাদের ওভারঅল মোরালে কিন্তু
মানে সম্পর্কটা নৈতিক দিক থেকে দুর্বল হয়ে গেছে, তারা যে তাদের মানে ওখানে টাকার পরিমাণটা জানা, তার চাইতে অ্যাপ্রিসিয়েশনটা, যে আমরা যে সমাজটাকে স্বীকৃতি দিচ্ছি সেই জায়গাটিতে কিন্তু আমরা মানে কমে গেছে আমাদের, কেমন। তো আসলে একই সঙ্গে ওই জায়গাটি তো জোরদার করতে হবে, ব্যবস্থাপনা এবং সেই সঙ্গে যে মানে যেগুলো রসদপত্র, যেগুলো লজিস্টিক, সেগুলো। আরেকটি বিষয় যে আমাদের এই ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু আমরা শুরুটা করেছিলাম খুব সুন্দর, কোভ্যাক্স ইত্যাদি ইত্যাদি, এবং প্রথম যে দফা দেওয়া শুরু হয়েছিল, কিন্তু এখন কিন্তু খুব মিশ্র সব সংবাদ আসছে, এবং সেখানেও মনে হচ্ছে যে হয়তো একজন মন্ত্রী একটা বলছেন, আরেকজন মন্ত্রী একটা বলছেন। দায়িত্বশীল লোকরা আসলে হয়েছে কি, আমাদের দায়িত্বশীল মানুষদের মুখ থেকে যখন কোনো কথা বেরোয় সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং সেটির মধ্যে যদি এক ধরনের সমন্বয় না থাকে সেখানেও বিভ্রান্তির অবকাশ হয়। তো এই টিকা ব্যাপারটা তো খুব স্বচ্ছভাবে আমাদেরকে জানা দরকার, এবং পরিকল্পনায় যদি দেখা যায় যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা 12.5-13 কোটিকে না দিতে পারি, তাহলে কিন্তু যেটাকে হার্ড ইমিউনিটি বলছি আমরা, সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যটা কিন্তু ততটা সফল হবে না। সফল হবে কখন, যদি একটি নির্দিষ্ট সময়, যেমন ভারত এখন একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছে, যদি তারা সফল হয় 80 লাখ 86 লাখ একসঙ্গে কয়েকদিনের মধ্যে যদি দিনে দিনে দিতে পারে, তাহলে একটা সফলতার দিকে তারা যাবে। আমাদেরও সেই ধরনের ওই জায়গাটিতে একটা বিরতি নেব, বিরতির পরে এসে বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভয়াবহ সংক্রমণ, উত্তরণের উপায়। যেতে চাই নুরুল ইসলাম হাসিবের কাছে। হাসিব, আপনি আলোচনা শুনছিলেন টিকা ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ব্যবস্থার গত 1 বছরের চিত্র যদি আপনাকে তুলনা করতে বলি, আপনি নিশ্চয়ই স্বাস্থ্যবিদের দীর্ঘদিন কাজ করেছেন, তাহলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, বিশ্লেষণ হচ্ছে, ধরেন এখানে আমার একটা এক্সপেকটেশন ছিল এরকম যে ধরুন স্বাস্থ্য তো আমাদের কখনোই প্রায়োরিটি ইস্যু ছিল না, শুধু আমাদের না, অনেক দেশেরই নাই, এই সাউথ এশিয়া তো নাই। সো এই ইতিহাসে মনে হয় প্রথমবারের মতো সবাই স্বাস্থ্য নিয়ে কথা বলছে, একদম প্রাইম মিনিস্টার থেকে শুরু করে টপ টু বটম, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই স্বাস্থ্য নিয়ে কথা বলে, সাংবাদিক প্রতিদিন পত্রিকার পাতায় ফ্রন্ট পেজে স্বাস্থ্যের নিউজ। তো এইটাকে আমি একটা সুযোগ হিসেবে নেওয়াটা আমি এক্সপেক্ট করছিলাম। কারণটা হচ্ছে সুযোগ হিসেবে কীরকম, এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের স্বাস্থ্য সেক্টরটাকে আপনার রিফর্ম করা, কারণ এখানে অনেক এটা নিয়ে বিস্তর আলোচনা করা যায়। করোনা যে শিক্ষাটা দিয়েছিল, মানে এই ক্রাইসিসটাকে আপনি অপরচুনিটি হিসেবে কাজে লাগানো, কিন্তু সেটা 1 বছর পর এসে আপনার সেটা তো আসলে আমরা দেখছি ওরকম হয়নি, এবং করোনার বেসিক জিনিসটা হয়নি, সেটা আপনার এই যে যখন জেলাগুলিতে ছড়িয়ে পড়েছে তখন এটা আপনার পরিষ্কার এসছে। ফর এক্সাম্পল, গত বছর কিন্তু ঢাকা কেন্দ্রিক আপনার ছিল, এই সব জেলা বা গ্রামগঞ্জে কিন্তু আমাদের এত করোনা ভাইরাস ছিল না। কিন্তু আমরা যখন আপনার লকডাউন দিয়েছি তখন সারা বাংলাদেশে, মানে যে লকডাউন হোক, সারা বাংলাদেশে একটা লকডাউন দিয়েছি। এখন ধরুন লকডাউনের একটা উদ্দেশ্য আছে, লকডাউন ইটসেলফ কিন্তু ভাইরাসটাকে কিল করে দিবে না, যে লকডাউন দিলে ভাইরাস কিল হয়ে যাবে তা না। লকডাউনের একটা প্রধান সংক্রমণ কমায়। কেন কমাইতে চাই? বিকজ হচ্ছে আমি সময় নিতে চাই ভাইরাসের কাছ থেকে। এটার সায়েন্টিফিক গ্রাউন্ড হচ্ছে যে ধরেন একটা প্যান্ডেমিক, ফর এক্সাম্পল আপনার হাসপাতালে আপনার প্রতিদিন 5 জন করে রোগী আসলে আপনি দেখতে পাচ্ছেন, এখন হঠাৎ করে যদি একদিন 500 রোগী আসে আপনার হাসপাতাল ভেঙে পড়বে, তাই তো? সো আপনি এখন সময় নিচ্ছেন ভাইরাসের কাছ থেকে, যে রোগী স্লো আসবে, বাই দিস টাইম আপনি আপনার সিস্টেমকে ডেভেলপ করবেন, আপনি সমস্ত হাসপাতালে যেখানে যেখানে ল্যাক আছে এই 1 মাসের মধ্যে আপনি ওটা ডেভেলপ করবেন, যাতে হচ্ছে আপনার যখন এই, কারণ লকডাউনে আপনার কিন্তু কোথাও পৃথিবীর কোথাও লকডাউনে কিন্তু ভাইরাস চলে যায় না, ভ্যাকসিন দেওয়ার পর এটা ইম্প্যাক্টটা হয়েছে। সো ওই সময়টা হচ্ছে ভাইরাসের কাছ থেকে সময় কিনে নেওয়া, যে আমি এই সময় আমার সিস্টেমকে আমি উন্নত করব। কিন্তু এখন এসে দেখছি আমরা কিন্তু আমাদের ঢাকার বাইরের সিস্টেমকে উন্নত করতে পারি নাই বা করি নাই, এখনো আপনার সব হাসপাতালে, জেলা হাসপাতালে নাই, আইসিইউ তো নাই, সেখানে সরবরাহের ব্যবস্থা নেই, সিম্পল অক্সিজেন নিয়েও খুব ঝামেলা। কিন্তু আমাদের যদি আপনি দেখেন, যেমন গত বছর আমার মনে আছে একটা একনেক মিটিং এর পর পরিকল্পনা মন্ত্রী বলছিলেন যে প্রধানমন্ত্রী ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে হেলথকে, যে ব্ল্যাঙ্ক চেক কি লাগবে নিয়ে আসো, প্রজেক্ট নিয়ে আসো। কিন্তু আমরা কিন্তু আজকে 1 বছর পরে কোনো কিছুই দেখি না, হেলথ একটা প্রজেক্ট নিয়ে গেছে বা কোনো কিছু, এটা দেখি না। তার মানে কি আমাদের কিন্তু টাকার সমস্যা না। তাহলে কি আমাদের এই যে যারা স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন তাদের সক্ষমতার নিয়ে কি প্রশ্ন থেকে যায়? সক্ষমতার প্রশ্ন তো যথেষ্ট আছে, এবং সেখানে আরো যেটা প্রবলেম হয়েছে, যেমন আমাদের ডিজি অফিসটা কিন্তু এটা কিন্তু মানে ইমপ্লিমেন্টেশন, একদম অ্যাকশন ওরিয়েন্টেড অফিস। ডিজি অফিসের ডিজি কিন্তু এসে স্বাস্থ্য নতুন করে শিখবে না,
ডিজি যে আসবে সে 1 মিনিটে স্বাস্থ্য বলতে পারবে বাংলাদেশে, এই নলেজ নেই। কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের মাঝপথে ডিজি চেঞ্জ হয়েছে, ডিজি আসছেন রেসপেক্টেড প্রফেসর অফ সার্জারি, সে একজন খুব ভালো সার্জারি করেন, দ্যাট ডাজন্ট মিন যে সে হেলথ সেক্টর বুঝবেন। এখন তার এসে কিন্তু স্বাস্থ্য বুঝতে হয়েছে। ডিজি পরিবর্তনের সাথে সাথে কি হয়েছে, আপনার ওইখানে সমস্ত লাইন ডিরেক্টর কি কি পয়েন্টে চেঞ্জ হয়েছে, আপনি প্রফেসর অফ মেডিসিন যে ওখানে বসেছে অমুক জায়গায়, তারা কিন্তু তার সব ফিল্ডে কিন্তু তারা খুবই রেসপেক্টেড এবং ভালো ভালো, তারা কিন্তু তার ফিল্ড ভালো করছে। এখন ভালো যে ক্লিনিশিয়ান, যে ভালো রুগী দেখে, সে তো ওইখানে ভালো স্পোক্স পারসন হবে না, সে তো একজন ভালো আপনার পাবলিক হেলথ এক্সপার্ট হবে না। তো এই যে বেসিক যে কনসেপ্টটা, এইটাই তো আমরা এখনো বুঝতে পারিনি। সো এটাই হচ্ছে দুঃখজনক। আসলে আপনি তখন কি বলবেন, এটা পলিটিক্যাল লিডারশিপকে কি বলবেন, কাকে কি বলবেন, এটা তো কিছু বলার নেই। কারণ আমরা এই জিনিসটা এখন তার ফলে হয়ে গেছে কি, ডিজি অফিস কেন্দ্রিক কিন্তু একটা পিকনিক আমেজ রয়েই গেছে। কারণ প্রচুর কর্মসূচি হচ্ছে, প্রচুর কেনাকাটা হচ্ছে, প্রচুরই হয়ে গেছে। সিরিয়াসনেসটা আমরা কিন্তু হারিয়ে ফেলেছি, তাই না? সিরিয়াসনেসটা কিন্তু আমরা দেখিনি। তারা সিরিয়াস থাকলে তো তারা প্রতিদিন মিডিয়ার সাথে খুব ভালোভাবে ইন্টারাক্ট করতো, তারা অনেক কিছু করতো। এবং তখন এইসব জায়গাগুলিতে আপনি এইসব সময় এমন এমন লোককে আপনার করতে হবে যারা, এই যেটা ইকবাল ভাগে বলছেন, যাদের ফিল্ড এক্সপেরিয়েন্স। আপনি রিটায়ার্ড লোকজনকে বসাই দেন, কে আপনার না কেউ না করেনি। ইটস এ প্যান্ডেমিক সিচুয়েশন, ইমার্জেন্সি, ইউ হ্যাভ টু ডিল ইট, তাই না? আপনার তো এখানে নতুন করে এসে আমি এখন স্বাস্থ্য শিখবো তারপর সেই সুযোগ কিন্তু এখন নাই। সো এই বিষয়গুলো হয়েছে এবং তার ফলে যেটা হয়েছে, আমরা অনেক মানুষকে অ্যাড করতে পারি। যেমন আমাদের কিন্তু একটা বিশাল এনজিও নেটওয়ার্ক, আমাদের কিন্তু বাংলাদেশ কিন্তু এনজিওর জন্য খুব বিখ্যাত, কিন্তু এনজিওদের কিন্তু আমরা দেখি আবারও সেই সমন্বয় না সম্পৃক্ত করারই টেন্ডেন্সি দেখিনি। সাম্প্রতিক সময় গত 2-1 সপ্তাহে কিছু কিছু আপনার দেখছি কিছু কাজ হচ্ছে। ব্র্যাককে দেখলাম উদ্যোগ নিয়ে কিছু কিছু করছে, ব্র্যাক বা গভর্নমেন্ট এবং বাইরের কিছু ইউনিভার্সিটি মিলিটারি, এই খুব রিসেন্ট সময়। বাট এটা তো আরও 1 বছর থেকে এটা হল, কারণ এনজিওকে যখন আপনি সম্পৃক্ত করবেন, তাদের একটা নলেজ আছে মানুষকে কিভাবে আপনার মোবিলাইজ করতে হয়, এই নলেজটা তাদের আছে এবং এটা গ্রামগঞ্জ পর্যন্ত তারা এটা পারে। সো সেই জায়গাটা তখন আমাদের এই মিসিংটা হয়ে গেছে। আপনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ কথা বলছি, আপনি আমাকে ডিজি অফিস বলুক সে এমপিদের একটা ট্রেনিং নিয়েছে, আমি তো জানি না, আমি রিপোর্টার হিসেবে জানি না তো যে আপনি এমপি একজন এমপি সে হঠাৎ করে কিভাবে এই সায়েন্টিফিক জিনিস সে কি বলবে, সে তার মতো করে বলতে হবে। তাকে তো আপনি একটা প্রপার ট্রেনিং দেন, তাকে আপনার এমপি কি বলবে, তাকে সেই জন্য আপনি ওরকম কোনো মডিউল তৈরি করেছেন কিনা, যে জনপ্রতিনিধি এমপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, তারা আসলে কি বলবে, জনগণকে তারা কিভাবে এই বিষয় নিয়ে সম্পৃক্ত করবে, এটা কি ডিজি হেলথ কিছু করেছে? কিছুই করেনি, মানে অ্যাটলিস্ট আমার জানা মতো কিছু করেনি। আমি জানি না, আমার ধারণা এটা করেই নাই। কারণ অনেক এমপি বিভিন্ন সময় বলেছে তারা কিছু জানে না আসলে কীভাবে কী করবে, তারা তাদের মতো করে কাজ করছে। কিন্তু তাদেরকে আপনি, কারণ আগে যেটা বলেছে, আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা একটা সায়েন্টিফিক জিনিস, তাই না? এটা অন্য যে সাধারণ কোনো জিনিস না, এবং প্যান্ডেমিক, এবং এটা একটা আপনার ইনফেকশাস ডিজিজ। এটা যেটা হচ্ছে যে আমি মনে করছি যে আমি হচ্ছে তো হয়েছি, বিষয়টা তা না। আমি হলে তো আপনাকে ছড়াচ্ছি। অন্য রোগ হলে আমি হয়েছে, আমি বাসায় শুয়ে থাকলাম, আমি সাফার করলাম, আমি মরে গেলাম, আমি হলাম, সেটা আমার বিষয়। কিন্তু এখানে যেটা চ্যালেঞ্জ হচ্ছে, আমার দ্বারা কিন্তু কমিউনিটি সংক্রমিত হচ্ছে, মানুষ অন্যরা সংক্রমিত হচ্ছে। সো ওই পার্সপেক্টিভ দিয়ে বিষয়গুলি আসলে দেখা হয়নি, তার ফলে আসলে এই ইলেক্টটা এখন ওয়ে ফরওয়ার্ড হচ্ছে যে এই জায়গাগুলি আসলে ঠিক করতে হবে। এবং আমি এখনো মনে করি যে আমাদেরকে বিশেষ করে মাস্ক পরাটা একটা সেপারেট প্রোগ্রাম আকারে নিয়ে আসতে হবে। কারণ আপনি প্যান্ডেমিক, কিন্তু দেখুন ভ্যাকসিনের কথা বলি, বাংলাদেশে যদি আপনি হার্ড ইমিউনিটি চিন্তা করেন, 14 কোটি মানুষের মতো লাগবে প্রায়, তাই না? 13 কোটি প্লাস এরকম। তার মানে কি আপনার 28 কোটি ভ্যাকসিন লাগবে। 28 কোটি ভ্যাকসিন আপনি কোথায় পাবেন, তাই না? 28 কোটি ভ্যাকসিন কিন্তু আপনার কেনা, আপনার টাকা থাকলেও আপনি কিনতে পারছেন না। বাংলাদেশ কিন্তু বাই দিস টাইম 6টা ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দিয়েছে, কিন্তু আপনার ভ্যাকসিন কিন্তু মার্কেট থেকে আনতে পারছে না। এবং অনেকে ভারতকে দোষারোপ করে, সেরামকে, কিন্তু ওই সময় কিন্তু বাংলাদেশ ডেসপারেটলি সারা ওয়ার্ল্ডে আপনার ভ্যাকসিন খুঁজেছে। আমি তো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবে জানি, কিন্তু একমাত্র সেরাম ইনস্টিটিউটে রেসপন্স করেছে, এবং যে রেসপন্স করেছে এবং সেই ভ্যাকসিনটা সবার আগে পেয়েছে। পরবর্তীতে তাদের লিমিটেশনের কারণে বা অন্য বৈশ্বিক যে বিভিন্ন প্রেক্ষাপটে নিজেদের দেশের সমস্যা, ইউএস র মেটেরিয়াল এক সময় এক্সপোর্ট ব্যান করেছিল, সেই সব প্রেক্ষাপট ছিল। কিন্তু ভ্যাকসিন কিন্তু সেখানে আমরা প্রথম পেয়েছিলাম। কিন্তু এখন আমরা 6টা অ্যাপ্রুভাল দিয়েছি, আপনি চাইলেও কিন্তু 1 কোটি ভ্যাকসিন আনতে পারছেন না, কিনতে পারছেন না আগামী মাসে। সো এই লিমিটেশনটা আমার মাথায় রাখতে হবে যে আসলে আমি কি করতে পারি। সো পাবলিককে সম্পৃক্ত করে, আবার আপনি আমাদের দেশের ইকোনমির পার্সপেক্টিভে আপনি কিন্তু মাসের পর মাস লকডাউন দিয়েও ফেলে রাখতে পারবেন না, এটা স্যুট করবে না, এটা হবে না, তাহলে তার ড্যামেজটা আরও বেশি হবে। সো সেক্ষেত্রে আমার আসলে কি করার আছে, এবং যেটা হচ্ছে যে মিনিমাম রিস্ক রিডাকশন, যে আপনি কোরবানিটা বন্ধ করতে পারবেন, এটার সাথে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি, এটা অনেক কিছু জড়িত। সো কোরবানিটা আপনি এমনভাবে করবেন যাতে আমার এই রিস্কটা কমে যায়।
আপনি 50% রিস্কও যদি কমায় ফেলেন সেটা তো হিউজ। কোরবানির সময় মানুষের যাওয়া আসা, হ্যাঁ, আমি সেটাই বললাম যে সেই জায়গাগুলি আপনার এখন থেকেই, প্রিভিয়াস তো লেসন গত ঈদের আছে বা আগের আছে, সেটা যদি আপনি এখন থেকেই যদি ওইভাবে প্ল্যান করা যায়, তখন আপনার এটা হয়তো একটা বেটার কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। সময় পেলে আসবো আপনার কাছে। ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনি বলছিলেন যে আসলে এখন থেকেই পরিকল্পনা নেওয়া দরকার, এই যে কোরবানির হাট এবং এই কোরবানি ঈদের সময় মানুষের এই যে বাড়ি যাওয়ার যে হিড়িক, সেই জায়গাটিতে এখন আসলে কি পরিকল্পনা নেওয়া দরকার বা উচিত? দেখেন, একটু আগে হাসিব সাহেব যা বললেন আর আমি তার আগে যা বক্তব্য দিয়েছি, এর বাইরে আসলে আমি কিছু দেখি না। তবে আমি হাসিব ভাইয়ের কথার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। উনি যা বলেছেন লকডাউন নিয়ে, ওটা 100% ওকে আছে, কিন্তু লকডাউনেও আপনার করোনা কমে। কেন বলছি? লকডাউন মানে তো এই না যে আপনি বাস ফেলে দিলেন, বাসের উপর দিয়ে মানুষ গেল আর বাসের নিচ দিয়ে মানুষ গেল, সেটা থেকে তো লকডাউন বলে না। লকডাউন দেওয়ার পিছনে কারণ হচ্ছে মানুষজন বাসায় থাকবে। বাসায় থাকলে কি হবে, যে করোনা গুলো এনভায়রনমেন্টে ঘুরছে, করোনা ভাইরাস গুলো, সেগুলো 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাবে, আপনাকে সংক্রামিত করতে পারবে না। প্লাস যেই মানুষের মধ্যে সংক্রমণটা হয়েছে তার থেকে আরেকজন যাতে না হয়, সে যদি ও বিস্তার করে কিভাবে, আপনার কাছ থেকে আরেকজনের মধ্যে ঢোকে, আরেকজনের থেকে আরেকজনের মধ্যে থেকে ঢোকে। সেই কারণেই কিন্তু লকডাউন দেওয়া। ইয়েস, লকডাউনটা আপনার পার্মানেন্ট কোনো সলিউশন না, একটা টেম্পোরারি সলিউশন। আর আপনার যেটা আপনি জিজ্ঞেস করলেন আমাকে, কোরবানির ইস্যুটা, আমি 25% লোক অনলাইনে গরু কিনেছে, সেই জিনিসটাই কিন্তু আমি বললাম, ওইটাকে যদি আমরা কোনো কারণে এইবার 50%-এ নিয়ে যেতে পারি, এবং আমাদের প্রান্তিক যে আমাদের কৃষক যারা এই আপনার গরু নিয়ে তাদের ব্যবসা, তাদের কাছ থেকে যদি আমরা সরকারি ভাবেই হোক বা বেসরকারি ভাবে হোক বা কোনো একটা পন্থায় হোক গরুগুলো নিয়ে আমরা ফার্মের মধ্যে দিয়ে দিতে পারি, সেখান থেকে যদি আমরা অনলাইনে, কারণ এটা তো ঠিক, আমরা যারা কোরবানি দেই তারা একটু সলভেন্ট গ্রুপ অফ পিপলই তো কোরবানি দেয়, তাই তো? তো সেই জিনিসগুলো যদি আমরা এখনই ইকুয়েশনে নিয়ে এসে আমরা যদি, ওই যে বললাম যে আমরা হাট যদি করতেই হয়, আমি প্রথমে যদি শব্দটা বলছি, যদি করতেই হয়, ঢাকার একটা উদাহরণ দিয়ে বলছি, ঢাকার থেকে অনেক দূরে করেন, সেখানে আপনি আপনি স্বাস্থ্যবিধি তো মানা সম্ভব হবে না একটা হাটের ভিতরে, আপনি যেভাবেই বলেন। কারণ আপনি পতেঙ্গাও দেখেছেন, কক্সবাজারে দেখেছেন, মানুষজন মাস্ক ছাড়া উদাম ভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার স্যানিটাইজেশন বা এটার কোনো বালাই নেই। তবে আপনাকে আমি একটা তথ্য দেই, 2টা ইস্যু আপনাকে আমি বলতে চাচ্ছি, এটার সাথে যদি আমি একটু সময় পাই। এই যে আমরা স্যানিটাইজেশন দিয়ে হাত ধুই, এই জিনিসটা কিন্তু এখন বন্ধ করা উচিত। এই কারণে স্যানিটাইজেশনের মধ্যে দেখা গেছে রিসেন্ট স্টাডিতে যে ট্রাইক্লোজেন বলে একটা হাইলি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট আছে, যেটা আপনার হাতের আমাদের স্কিন থেকে ঢুকে থাইরয়েড গ্ল্যান্ড এবং লিভার সেলগুলোকে ধ্বংস করে। এবং মেজরিটি টাইমে দেখা যাচ্ছে যে স্যানিটাইজেশন দিকে আপনাদের বিভিন্ন মিডিয়ায় খবরের পরে বা একটা অনুষ্ঠানের পরে অ্যাডভার্টাইজে আমরা দেখছি কোনো ভদ্র মহিলা বা স্যানিটাইজেশন থেকে হাত ধুচ্ছে, যদি সেটার মধ্যে ট্রাইক্লোজেন থাকে সেটা ব্যবহার করা উচিত না। এবং আপনার বাচ্চারাও কিন্তু ওই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মুখে হাত দিচ্ছে, চোখে হাত দিচ্ছে, হুইচ ইজ ভেরি হ্যাজার্ডফুল ফর দেয়ার হেলথ। এবং বাচ্চারা দেখবেন হাতটা না ধুয়ে কিন্তু তখন ফল টল বা কোনো খাবার কিন্তু খায়। সুতরাং ট্রাইক্লোজেন যে স্যানিটাইজারের ভিতরে আছে, সেই স্যানিটাইজারটা ইউজ করা উচিত না। গেল। এবার আপনাকে একটু আরেকটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি, যেটা গতকালকে বিভিন্ন মিডিয়ায়, এই যে 71% আপনার, ওই জায়গাটিতেই আসছিলাম আপনার কাছে। আমি বলে দিচ্ছি, জি, আপনার প্রশ্নের আগে আমি চলে আসছি। এই কারণে বলছি, দেখেন ওদের স্টাডি যে রেজাল্ট এবং স্টাডিটা কিন্তু ঠিক আছে, তাতে কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে। বাট এটা করেছে তারা সেরো প্রিভিলেন্স বা পয়েন্ট প্রিভিলেন্স বলে জিনিসটাকে, এটা তারা অ্যান্টিবডি দেখেছে। একবারই তারা কিন্তু ব্লাডটা টেস্ট করেছে। কাদের করেছে? স্লামের পিপলদের করেছে এবং স্লামের আশেপাশের লোক, মানে যারা ইকোনমিতে স্লামের কাছাকাছি কিন্তু আবার তারা বড় লোকও না, 2:1 রেশিওতে তারা এটা করেছে। কিন্তু এটা উচিত ছিল যে এই যে তাদের যে রেজাল্টটা বলছে 71% ইন ঢাকা এবং 55% যে চট্টগ্রামে, সেই মেসেজটা কিন্তু ভুল যাবে। কি বলছি? যেমন ধরেন একটা উদাহরণ দেই, যেমন চিকুনগুনিয়া একটা ভাইরাস, তাই তো? এটা যখন হয় মানুষের, তার কিন্তু লাইফ লং আপনার অ্যান্টিবডি যেটা তৈরি হয়, লাইফ লং ইমিউনিটি হয়ে যাচ্ছে। ডেঙ্গির ক্ষেত্রেও তাই। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের একবার করোনা হয়েছে তাদের কিন্তু সেকেন্ড টাইমও এফেক্টেড হচ্ছে। ইভেন যারা ভ্যাকসিন দিচ্ছে তাদেরও কিন্তু আবার সেকেন্ড টাইম করোনা হচ্ছে এবং অনেকে কিন্তু মারাও গেছে। তাহলে এই অ্যান্টিবডিটা কি হচ্ছে না? হচ্ছে।
ওনাকে যে সময় পরীক্ষা করা হয়েছে তখন তার অ্যান্টিবডিটা ছিল। কিন্তু এইখানে করা উচিত ছিল লংগিটিউডিনাল স্টাডি অথবা প্রসপেক্টিভ স্টাডি, যেখানে নেওয়া উচিত ছিল গ্রুপ অফ পিপল, কি জিনিস, যারা করোনায় আক্রান্ত হয়েছে এমন একটা গ্রুপকে নেওয়া উচিত ছিল, আবার যারা ভ্যাকসিনেটেড হয়েছে তেমন একটা গ্রুপকে নেওয়া উচিত ছিল, আর যারা তাদের যেটা তারা নিয়েছে সেই গ্রুপকে কিন্তু আপনার 1 বছর ধরে ফলো করতে হবে। আপনি যদি ফলো না করেন কোন পয়েন্টে গিয়ে তার অ্যান্টিবডিটা চলে গেল সেটা কিন্তু আপনি জীবনেও বের করতে পারবেন না। বাট তারা এই যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো, স্টাডি করুক, স্টাডির রেজাল্ট কিন্তু ভুল বলছি না, আমি আবারও রিপিট করছি, স্টাডির রেজাল্ট কিন্তু ঠিক আছে, কিন্তু এইটা রং মেসেজ যাবে মানুষের কাছে। কারণ কি, এক এক ডিজিজের ইস্যু কিন্তু এক এক রকম। আমরা এমনি মার্কস পড়ছি না। এখন যদি আমরা ধরে নেই যে আমাদের 71% আপনার অ্যান্টিবডি আছে আর 9% হলেই তো আমাদের 80% হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের হার্ড ইমিউনিটি হয়েই যাচ্ছে, তাহলে আর ভ্যাকসিন আর ইসের মানে কি? এই জিনিসটা কিন্তু করোনার ক্ষেত্রে হবে না। স্যার আছেন আমার সাথে একমত হবেন আশা করি। তো সেই জিনিসটাই আমি আপনাকে ক্লিয়ার করে বললাম যে স্টাডি ডিজাইনটাই ভুল আছে, ভুল না, এটা করতে গেলে কিন্তু ফান্ডের দরকার হয়। সেই কাজটা আইসিডিডিআরবি যে শুরু করেছে এটার জন্য তাদেরকে সাধুবাদ দিই। বাট এই যে মেসেজটা, এবং টাকা এই স্টাডিটা করতে গিয়ে দেখেছে মাত্র 35.5% লোক আপনার মাইল্ড আপনার করোনা সিমটম ছিল, একদম মাইল্ড, কারো ছিল কারো ছিল না। তো সুতরাং আপনি যে এই যে স্টাডিটা করে আপনি বলে দিলেন যে 71% আর 55% চিটাগাং, এবং তারা কিন্তু মাত্র 3220 জন লোকের উপর করেছে, উইচ ইজ নট এ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সাইজ। শুরু করেছে ভালো, এটা আরো আগিয়ে নিয়ে যাক, কিন্তু আমি যেটা বললাম যে যারা করোনায় আক্রান্ত হয়েছে সেরকম একটা গ্রুপ কেউ নিতে হবে। তা না হলে একটা জিনিস কি জানেন, আমাদের অনেকে মনে করি যে অ্যান্টিবডি হলেই মনে হয়, কিন্তু কাট অফ পয়েন্ট আছে, কিন্তু আপনার অত লেভেলের উপরে না উঠলে সেই অ্যান্টিবডিতে কাজ করবে না, যেটাকে প্রোটেক্টিভ অ্যান্টিবডি বলে। তো সুতরাং আমাদের টাইটার দেখার দরকার আছে, টাইটারটা যদি ভালো না থাকে সেই অ্যান্টিবডি কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে না। জি, ডক্টর লিয়াকত আপনার কাছে আসতে চাই একই ইস্যুতে। তাহলে তো যদি মেসেজটা ভুল যায় তাহলে তো ওই যে বস্তির মানুষের উপরে এই পরীক্ষাটি হয়েছে বা ঠিকই বলেছেন আমার প্রিয় ভাজন ডক্টর নুরুল ইকবাল সাহেব যেটা বলেছেন যে এই ধরনের তথ্য খুব সেনসিটিভ তথ্য, কারণ এখন এমনিতেই মানুষকে স্বাস্থ্যবিধি মানানো যায় না। ওই যে সবাই বলতো যে গরিবের করোনা হয় না, তাহলে তো স্বাস্থ্যবিধি মানানো যায় না, এমনিতেই মানানো যায় না, তারপরে যদি এমন একভাবে কোনো একটা ভুল মেসেজ চলে যায় তাহলে কিন্তু খুবই একটা ভয়ানক ব্যাপার হবে। তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে আসলে সেরো সার্ভেলেন্স আর প্রেভ্যালেন্স স্টাডি একদম হুবহু এক ডিজাইন না। সার্ভেলেন্স হচ্ছে চলমান একটি প্রক্রিয়া, উনি যেটা বলছেন যে পরপর স্যাম্পলিং হতে থাকবে এবং আসলে প্রত্যেক দিনই রাষ্ট্রীয় লেভেলে কিছু স্যাম্পল সারা দেশ থেকে কালেক্টেড হবে এবং সবসময় এবং সেই কিন্তু অ্যান্টিবডি সার্ভেলেন্স কবে থেকে করছে, কারণ অ্যান্টিবডির জন্য কিন্তু আমরা গত বছর এই সময় থেকে অনেক তাগাদা দিয়েছি পাবলিক হেলথ অ্যাডভাইজারি গ্রুপ থেকে যে আপনারা রেগুলার সার্ভেলেন্সটা করুন, কিন্তু অ্যান্টিবডির ব্যবহার অ্যান্টিবডি মাপার ব্যাপারে বহু দেরি হয়ে গেছে এবং সেই অ্যান্টিবডির ক্ষেত্রেও কিন্তু প্রশ্নগুলো এখন এই ক্ষেত্রে আমরা যেহেতু এখনও পাবলিকেশনটা দেখিনি, সেই অ্যান্টিবডি কিটটা কি জাস্ট কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ কিটে কিন্তু এখন শুধু টাইটার না পরিমাণও মেপে দিতে পারে, সেই কোয়ান্টিটিভ টেস্ট কিনা, এটা কি নিউট্রালাইজিং অ্যান্টিবডি মেপেছে নাকি সাধারণভাবে টোটাল অ্যান্টিবডি মেপেছে, নিউট্রালাইজিং না হলে কিন্তু প্রতিরোধের ক্ষমতা রয়েছে কিনা তার মধ্যে, এইটা কি স্পেসিফিসিটি কেমন ছিল, অর্থাৎ অন্য যে ইনফ্লুয়েঞ্জা, অন্য করোনা ভাইরাস, বহু করোনা ভাইরাস রয়েছে আমাদের দেশে এবং ইনফ্লুয়েঞ্জা হয় তার সাথে কি ক্রস রিঅ্যাক্ট করেছিল কিনা, এই দেশে সেই ধরনের মানে অন্য দেশে যে স্ট্যান্ডার্ডাইজ করা হলেই যে আমার দেশের সমস্ত যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডির সঙ্গে ক্রস রিঅ্যাক্ট করে কিনা, এই ধরনের অনেকগুলো বিষয় থাকে। এই বিষয়গুলো আমি জানি না, পাবলিকেশন দেখলে বুঝতে পারবো যদি প্রচার হয়, কারণ এখান থেকে খুব সহজভাবে বলা হচ্ছে। এখন এই ক্ষেত্রে আরেকটি বড় বিষয় রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং, সেটি কিন্তু খুব বড়, যে প্রতিনিধিত্বকারী স্যাম্পল কিনা নাকি বায়াস হয়ে গেছে, কোনো পার্টিকুলার গ্রুপের বায়াস হয়ে গেছে, এই বিষয়গুলো স্পষ্ট করে আসলে খুব সাবধানে এই তথ্যগুলোকে মানে পুরো পিকচারটা বলা উচিত, এবং না হলে হয় কি যে অনেক সময় ঝামেলা। তবে আমি বলবো এই ধরনের মানে গবেষণা অত্যন্ত স্বাগত জানাতে হবে এবং অ্যান্টিবডিকে আরও সহজলভ্য করতে হবে অন্তত পক্ষে প্রতিষ্ঠান ভিত্তিতে, কারণ এগুলো হয় কি অ্যান্টিবডি যদি সহজলভ্য এবং অনেক রকম ভ্যারাইটির অ্যান্টিবডি না থাকে তাহলে হয় কি নানান ভ্যারাইটির অ্যান্টিবডি হলে এগুলোও কিন্তু আবার ক্রস চেক হয়। এই অ্যান্টিবডি হয়তো একটা জাস্ট প্রশ্ন, মানে অ্যান্টিবডি দেখার আসলে পলিসি ইমপ্লিকেশনসটা কি? কারণ হচ্ছে
অ্যান্টিবডি তো আসলে এটা এমন না যে কারো অ্যান্টিবডি তৈরি হলো সারা জীবন থাকবে বা 1 বছর থাকবে, কারো 1 এইটিও মাস তো 2 মাস এটি 3 মাস। পলিসি ইমপ্লিকেশন হচ্ছে যে আমি যে আজকে ভ্যাকসিনেট করলাম, তাহলে বেজ লাইন থেকে আমার কত ওই যে প্রসপেক্টিভ যেটা উনি বললেন বা লঙ্গিটিউডনাল ফ্রেমওয়ার্কে আমি যদি দেখতে পারি কতদিন পর্যন্ত এই অ্যান্টিবডিটা আছে, সেই অ্যান্টিবডি থাকার পরিমাণের সঙ্গে আমার সিভিয়ারিটি রিইনফেকশন হচ্ছে কিনা, ইনফেকশন হলে তার তীব্রতা কেমন হচ্ছে, কতদিন পর্যন্ত ওটা থাকছে, ওটি যাওয়ার পরও প্রতিরোধ থেকে যাচ্ছে কিনা, তার মানে টি সেল ইমিউনিটি পরের অংশটাও কিন্তু শুরু করা দরকার এখন থেকে। আমি যদি বেজলাইন এখন না করি আমি তো পরে আর বুঝতে পারবো না যে কতদিন থাকে। পলিসি ইমপ্লিকেশন অসাধারণ ভ্যাকসিনেশন প্রক্রিয়ার ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমার আসলে সংক্রমণের মাত্রা কেমন ছিল, যেটাকে উপসর্গহীন বিশেষ করে, সেগুলোও কিন্তু বোঝা যায় যদি আবার কারেক্ট অ্যান্টিবডি মাপা হয়। কিন্তু আমি আবারও বলছি যে এগুলো কিন্তু কোয়ালিটি কন্ট্রোল ইস্যুটা বাংলাদেশের জন্য অত্যন্ত মানে খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক জনগোষ্ঠীর নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেখানে নিজের ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, তার অ্যান্টিবডি শরীরে থাকে। আমরা জানি না যেটা ক্রস রিয়াক্ট করছে কিনা, এই জন্য স্পেসিফিসিটি কত এটার, এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। মানে অন্য আমেরিকায় স্পেসিফিসিটি বলে দিয়েছে সেটা যে বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে তা নাও হতে পারে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ খুবই। তো আমার মনে হয় তবু আমরা এই ধরনের স্টাডিকে স্বাগত জানাবো, কিন্তু আমাদের রাষ্ট্রের কাছে, সরকারি প্রতিষ্ঠানের কাছে, সেটা আইসিডিডির সাহায্য নিয়ে হোক কিংবা আমাদের কিন্তু সক্ষমতা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিসিএসআর, আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য যে সামর্থ্যগুলো রয়েছে, সেই সামর্থ্যগুলোকে কাজে লাগিয়ে আবার সমন্বয়ের কথা ওঠে। যেমন আমরা এই যে যখন হঠাৎ করে হয়তো বলা হলো এই ভেরিয়েন্ট দিয়ে সংক্রমণ হচ্ছে, অমুক জায়গায় এত % ভেরিয়েন্ট পাওয়া গেছে, এটাও কিন্তু আরেকটা সার্ভেলেন্সের দরকার। নাহলে ওই গুচ্ছ থেকে হয়তো একটা টেস্ট করা হলো, একটা ব্যাচ থেকে টেস্ট করা হলো, এটা কিন্তু বায়াসড হয়ে যেতে পারে। আমাদের দরকার হচ্ছে সারা দেশব্যাপী প্রতিনিধিত্বকারী স্যাম্পলিং এবং সার্ভেলেন্স থাকলে এই জিনিসগুলো চেকড হয়। এই যেটাকে বলছি মলিকিউলার সার্ভেলেন্স, রেগুলার ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্যাম্পল আসতে হবে এবং নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, যেটাকে বলে হাই থ্রুপুট সিকোয়েন্সিং, সেটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানের এখনও নেই। মানে যন্ত্র থাকলেও জনবল সক্ষমতা নেই। তাহলে বিসিএসআর রয়েছে, অন্যান্য কিছু একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, এমনকি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাদেরকে সম্পৃক্ত করে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং কিন্তু বাংলাদেশে করা সম্ভব লার্জ স্কেলে, এবং সেখান থেকেই কিন্তু পাওয়া যাবে যে তাহলে দেশের কোন কর্নারে কোথায় কী ধরনের ভ্যারিয়েন্ট রয়েছে। এই যে অ্যান্টিবডিরও কিন্তু সে ধরনের নানান কিট দিয়ে টেস্ট করতে হবে, তাহলে বোঝা যাবে যে আমাদের মানে বিভিন্ন রকম সার্ভেলেন্সের মধ্যে দিয়ে চিত্র কী ফুটে উঠছে। এখন এটি আসলে আমরা চাই কিনা, যেটি ডক্টর আনোয়ারুল ইকবাল সাহেব বলছিলেন যে আমাদের মানে অধিদপ্তর বা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আসলে স্বচ্ছভাবে সব কিছুকে জানানো, যেটা অন্তত পক্ষে ন্যূনতম জানানো দরকার, সেটি চাইতে হবে আগে। চাইলে এই ধরনের আস্থায়, তখন কিন্তু জনগণ আস্থায় আসে। নাহলে এগুলো কিন্তু বেশ কিছু এরকম একবার বেরিয়েছিল যে এত অ্যান্টিবডি পাওয়া গেছে, আরেকবার বেরিয়েছিল গত বছর, তখনই কিন্তু 50-এর উপরে, আবার বেরিয়েছিল যে এই যে রিজেক্ট করেছে কারণ বায়াসড, আবার বেরিয়েছিল এই জায়গাতে এত ভেরিয়েন্ট, মানুষ কিন্তু তখন আস্থা হারিয়ে ফেলতে পারে, মানে কমন সেন্সে নামে। এই জায়গাগুলোতেও নিশ্চয়ই আমাদের সতর্ক হয়ে কাজ করা দরকার, সমন্বিতভাবে কাজ করা দরকার। তো এখানে একটা প্রবলেম হয়েছে যে আমাদের কিন্তু আইডিসিআর ওভার দ্য ইয়ার্স এক ধরনের আপনার স্ট্যান্ডার্ড একটা ইনস্টিটিউশনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আইডিসিআর কিন্তু আপনি দেখবেন এটা এখানে কিন্তু আপনার ওই যে গ্লোবাল সিডিসি, গ্লোবাল ডিজিজ ডিটেকশন সেন্টার থেকে শুরু করে WHO রেফারেন্স ল্যাবরেটরি, এগুলো কিন্তু গত 10-12 বছরে ডেভেলপড হয়েছে। কিন্তু এই প্যান্ডেমিকের শুরুর দিকেও আইডিসিআর কিন্তু খুব ভালোভাবে করছিল, এবং এই যে আমাদের সাংবাদিকরা কিন্তু আমরা খুব খুশি ছিলাম আইডিসিআর আমাদের যেভাবে ব্রিফ করতো এইটাই। কিন্তু হঠাৎ করে এখন আইডিসিআরকে সাইডলাইন করে ফেলা হয়েছে। ওই যে আমি এর আগে যে ডিজি অফিসে একটা ডাইনামিক্স বলছিলাম না, ওখানে একটা ডাইনামিক্স চলে যে কে মিডিয়ার সামনে আসবে, কে ফোকাস হয়ে গেল, কার কি প্রমোশন হবে। তো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার এই ধরনের বিষয়গুলো, এই ধরনের চিন্তা ভাবনাটা আসলে দূর করতে হবে, চিন্তা করে পড়ে। কারণ আইডিসিআরটা আমি এই জন্য বললাম, এই যে বাংলাদেশের, হ্যাঁ শেষ কথাটা হচ্ছে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে সমন্বয় করতে পারে আইডিসিআর, এবং তার সেই ক্যাপাবিলিটিস আছে। আজকে আইসিডিডিআর একটা আপনার হঠাৎ করে একটা দিতে পারে না, এটা কিন্তু 5 বছর আগেও পারতো না। আমি তো এই রিপোর্ট করতাম, তো 5 বছর আগেও আইসিডিডিআর কোনো কিছু এরকম করতে হলে আইডিসিআর সাথে সমন্বয় করে করতে হতো। আজকে কিন্তু সে তার মতো করে একটা দিয়ে দিচ্ছে। আমি তাকে খারাপ বলছি বা এটার, বাট এটার ফলে যেটা হচ্ছে যে আপনার এই যে সমন্বয়টা, ইনফরমেশনের গ্যাপটা রয়ে যাচ্ছে, কি হচ্ছে সেটা। তো এটাকে ন্যাশনালি, কারণ আইডিসিআর হচ্ছে আপনার সরকারের ডিজিজ মনিটরিং এজেন্সি বা ডিজিজ ডিটেকশন সেন্টার, যাই বলেন না কেন, ও সেই একমাত্র ম্যান্ডেটেড। তো তাকে দিয়ে আপনার এই কাজটা খুব ভালোভাবে করানো যায়। জি, ডাক্তার আনোয়ারুল ইকবাল, আমরা একদম শেষ দিকে, আপনি 1 মিনিটে নতুন কিছু যোগ করবেন কিনা?
আমি শুধু একটা তথ্য আরেকটা আমি দিতে ভুলে গেছিলাম, যে স্টাডিটা তারা করেছে তাদের টাইম পিরিয়ডটা কিন্তু অক্টোবর থেকে ফেব্রুয়ারি, ওই সময় কিন্তু এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু আসে নাই। সুতরাং এই যে মেসেজটা, এটা কিন্তু আমাদের জনসাধারণকে আপনার মিডিয়ার মাধ্যমে আমি দিতে চাই। আর একটু আগে হাসিফ ভাই যেটা বললেন, দেখেন একজনকে লিডিং দিলে সেই যে খুব বেশি বড় হয়ে গেল তা না। এই যে আইডিসিআর এর কথাটা বললো, আপনি আজকে না 10-12 বছর আগের থেকেই অন্যান্য যত ডিজিজ আছে, এই যে ইনফ্লুয়েঞ্জা বলেন, আপনার নিপা ভাইরাস বলেন, বা যে কোনো আছে, কোথাও থেকে কিন্তু সিডিসি আর ডাব্লিউএইচও শুধুমাত্র কিন্তু আইডিসিআর এর রিপোর্টটাই নিবে, আপনি আমি দিলে কিন্তু নিবে না, ঠিক আছে? তো সুতরাং আইডিসিআর কে কেন্দ্রবিন্দুতে রেখে তাদের এক্সপার্টিসটা আমরা ব্যবহার করে, সরকারের যারা আপনার ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছে তারাই করুক, কিন্তু যে এক্সপার্টিসটা, যেমন আমি একটা উদাহরণ দিই, আজকে সাকিব আল হাসান ক্রিকেটের অলরাউন্ডার, তাকে কি আপনি ফুটবল খেলালে পারবে? পারবে না। আপনার এই যে আমি একটা কথা বলি, আমাদের দেশে এতদিন পর্যন্ত হাইয়েস্ট ডাক্তার কিন্তু মারা গেছে বাংলাদেশে। এই ভারতের এই ক্যাজুয়ালিটির আগ পর্যন্ত বাংলাদেশ কিন্তু হাইয়েস্ট ডাক্তার মারা গেছিল। ফ্রন্টলাইনে যারা আছে, মানে আমরা তো ধরেন কথা বললাম, কথা শুনলাম, ঠিক আছে, কিন্তু রোজ এই যে গত বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত যে যারা প্রত্যেকটা দিন হাইয়েস্ট রিস্ক নিয়ে রুগী দেখছে, তাদের চিকিৎসা দিচ্ছে, তাদের প্রণোদনাও পর্যন্ত আপনারা দিচ্ছেন না, সেই জিনিসটা কি সঠিক? তো তাহলে একটা মানুষ কিন্তু কিছু চায় না, এই পর্যন্ত কোন ডাক্তারের পিছনে কেউ কি হাত দিয়ে বলেছে যে ভাই আপনি খুব ভালো কাজ করছেন? তো এই জিনিসগুলো যদি না থাকে, উৎসাহের জায়গাগুলো যদি না থাকে, আস্তে আস্তে এরাও তো মানুষ, ফ্যাটিক হয়ে যাবে। শেষ করতে এই কারণে জি, আমাদের মেইন একটাই উদ্দেশ্য, হাত জোর করে সবাইকে আবারও অনুরোধ করছি, আমাদের এখন প্রধান অস্ত্র, প্রধান ভ্যাকসিন, প্রধান প্রিভেনশনই হচ্ছে কিন্তু মাস্ক। এই মাস্কটা এখন পরানোর জন্য যদি সরকার একটু কঠোর হয়, আমি মনে করি সেই কঠোরতা এখন নেওয়ার সময় এসেছে, আদারওয়াইজ কিন্তু আমরা সামনে আরো বিপজ্জনক অবস্থায় পড়ব। জি, ধন্যবাদ ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব। আমি ধন্যবাদ জানাই ডাক্তার লিয়াকত আলী, আপনাকে ধন্যবাদ জানাই নুরুল ইসলাম হাসিব, আপনাকে। আপনারা দুজনেই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের আলোচনাকে ঋদ্ধ করেছেন। শেষ করবো আজকের অনুষ্ঠান। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি ইভ্যালি 21 রাত। আলোচনা থেকে যে বিষয়গুলো বেরিয়ে আসলো, যে আসলে সমাধানের পথ, আমরা যে ভয়াবহ অবস্থার মধ্যে আছি, সেই ভয়াবহ অবস্থান থেকে বেরিয়ে যেতে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মাস্ক তো অবশ্যই পরতে হবে, সেই সাথে বারবার যে হাত ধোয়ার আমরা গত 1 বছরের বেশি সময় ধরে করছিলাম, সেই কাজটি করে যেতে হবে। আর সরকার সমন্বিতভাবেই সব কাজগুলো করবে, তাহলেই আমরা এই পরিস্থিতি থেকে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।